টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা টেলিভিশনের সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় আমরা আলোচনার জন্য নির্ধারণ করেছি, তবে সময় সাপেক্ষে দুটি আলোচনা করব। যদি সময় না পাওয়া যায় একটি তো অবশ্যই করব। সেটি হচ্ছে ভিসা স্থগিতের প্রভাব। আপনারা সবাই জানি যে বাংলাদেশ সহ 75টি দেশে ভিসার পজ দেওয়া আছে ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে ভিসা এই স্থগিতের প্রভাবটা কতটুকু, পরিবার পরিজন বিচ্ছিন্ন, ভবিষ্যতের স্বপ্ন থমকে গেছে, কিভাবে গেছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। হাতে যদি সময় থাকে তাহলে আমরা ডিও প্রসেস বনাম পাবলিক চার্জ রুল, আইনি দিক, মানবিক প্রভাব এবং বাস্তবতার নিরিখে করণীয় কী আছে সেটিও আমরা আলোচনা করব, যদি হাতে সময় থেকে, কারণ আপনাদের তো প্রচুর ফোন আসবেই, সে কারণেই এই কথাটি বলি। সুপ্রিয় দর্শক, এই ইমিগ্রেশনের উপরে বা এই বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি, জুরিস্ট, ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। জনাব মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যে এমনি তো সারা দিনের কর্মক্লান্তি, তারপরেও আমি জানি আপনি নিউ ইয়র্কের বাইরে, অর্থাৎ নিউ ইয়র্ক স্টেটেরও বাইরে আরেকটি স্টেটে থাকেন, সেখান থেকে এত দূরে আমাদের এই রাত্রিবেলা স্টুডিওতে উপস্থিত হয়েছেন। মানে কতটা আপনার এনার্জি থাকলে, কতটা আগ্রহ থাকলে, কতটা কমিটমেন্ট থাকলে এটা সম্ভবপর হয়, সেজন্য আমরা সত্যি ঋদ্ধ এবং প্রাণিত। তো আপনার এই আজকে আলোচনার জন্য যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি, যে 75টি দেশ বাংলাদেশ সহ, প্রেসিডেন্ট ট্রাম্প আমরা জানি এটা জানুয়ারি মাসে এটা একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে কার্যকরী করে রেখেছে যে বাংলাদেশ সহ 75টি দেশ, এবং সেক্ষেত্রে বলা হয়েছে পাবলিক চার্জ যে সমস্ত দেশগুলো নেয় সেই সমস্ত দেশের একটা পরিসংখ্যানও দেখেছে, এবং আমাদের বাংলাদেশের প্রায় 54.8% মানুষ এই ধরনের পাবলিক চার্জ নেয়, এই যুক্তি আমরা দেখেছি। সেটির আইনগত কতটুকু বৈধতা আছে সে প্রশ্নগুলো আপনার কাছে থাকবে। তো প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব, যে বাংলাদেশ সহ এই 75টি দেশকে অন্তর্ভুক্ত করার পেছনে কি ধরনের নীতি বা যুক্তি কাজ করেছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমাদের প্রোগ্রামটার যেহেতু সময়সীমার একটা ব্যাপার আছে, তো সেই জন্য অনেক কথা বলা হয়ে ওঠে না, কিন্তু আজকে আমাকে বলতে বাধ্য হচ্ছে। সাধারণত উনি শেষেও বলেন, প্রথমেও বলেন যে আমি অনেক দূর থেকে আসিয়াছি, ইত্যাদি 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 গেল। কেউ বলেন না বা কেউ এই কথাটা জিজ্ঞেস করে না বা ভাবেন কি না আপনারা যে এই যে আমাদের সঞ্চালক মহোদয়, উনি একজন রিটায়ার্ড প্রফেসর, হ্যাঁ, তারপরে এখানে আছেন, হ্যাঁ, এই যে এই রাতের বেলা, সেই রাত 11টার পরে উনি তারপরে যান বাসায়, ওনার কেমন লাগে এটা কি আপনারা ভেবে দেখেছেন? হ্যাঁ, আপনি আমার সালাম গ্রহণ করুন। আমার তো একটা উদ্দেশ্য আছে, আমি এই ধরনের প্রোগ্রাম করলে মানুষ আমাকে চিনে, আমার কাছে যায়, টাকা পয়সা আসে। আপনার তো এরকম কিছু না, তো ফলে এগুলো বেশি বলবেন না। আপনি অনেক দূর থেকে আসেন, হ্যাঁ, আরও দূর থেকে মানুষ আসবে, আপনি চিন্তা করেন, মানে আপনারা শুধু ডাকলেই হয়। আমি যে আমন্ত্রণ পাই সেটা কি হবে গেল। তো ওই যে বললাম সময়ের, কিন্তু আপনি খুব কাব্যিকভাবে বলেন সময়ের ইচ্ছে গতিতে বাধা কিছু একটা বলেন আর কি, আপনি যেটা আমার পক্ষে সম্ভব না গেল। এটার জন্য সাহিত্য ছাত্র হইতে হয় না, উনি এমনিই আর কি এটা বলেন বা পারেন আর কি গেল। হ্যাঁ, এই জিনিসটা তো সত্যই, এবং এটা সবাই জানে যে এরকম অনেক দেশের 75টি দেশ কারা সেটাও তো সবাই তো স্পেসিফিক জানেন না, কিন্তু আমাদের নিজেদের যে দেশ আছে, আমরা যেখান থেকে এসছি, সেই দেশের যে কনসুলার প্রসেসিং এগুলা মানে উত্তোলন করে রাখা হয়েছে, পজ বলে যেটা বলে যেভাবেই বলেন আর কি। তো প্র্যাকটিক্যালি বন্ধ আছে, সোজা কথা। তো এই হচ্ছে ঘটনা, যেটা আপনারা, আমি শিওর যারা জানার তারা জানেন,
অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, এইখানে থাকলে যে গ্রিন কার্ড করার যে সুযোগ সুবিধা সেগুলো ঠিকই আছে, এগুলো একটা। হ্যাঁ, তো আমি একটা উদাহরণ দিতে পারি। অনেকেই জিজ্ঞেস করে কতদিন লাগে, আপনারা যারা এই প্রশ্ন করবেন তারা অনুগ্রহপূর্বক জানবেন, যারা আমাকে আগে থেকে চিনেন আমি এই ধরনের প্রশ্ন উত্তর দিই না। তো তারপরেও অনেক সময় একটু আমাকে প্রেশার মানে কি, যখন এটার উপরে আর একটু প্রশ্ন করতে থাকা হয়, তো এই জন্য আমি একটা উদাহরণ দেই। যে বললেন উনি অন্যান্য, আমি এই পর্যন্ত 50টা সিটিতে ফিজিক্যালি গিয়ে কেস করেছি। তো গত সপ্তাহে আমি ঈশ্বর থেকে হিউস্টনে একটা কেস করলাম। তো সেখানকার উদাহরণটা দেই। 2 মাস অ্যাপ্লাই করার 2 মাসের মধ্যে হলো কি যেন বলা হয়, যে ইন্টারভিউ ডেট আসলো। আমি গেলাম, আমি এয়ারপোর্টে যেতে মানে ওখান থেকে যখন এয়ারপোর্টে যেতে অফিস আমাকে জানালো ইমিগ্রেন্ট পিটিশনটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। আচ্ছা। তো সেটা আমার কাছে বড় ব্যাপার লাগলো না, কারণ তারপরে হচ্ছে ওই যে ভদ্রলোক যার বেনিফিশিয়ারি, যে তার গ্রিন কার্ডটা হতে হলে তার I-485 অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হতে হবে। ওইটাও দিনই অ্যাপ্রুভ হয়নি, ফলে মানে একটা মনটা ভালো লাগতেছিল না। এটা আমি আশাও করি না, এনে আরও কিছু ব্যাপার আছে। পরের দিন সেটাও অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এরকম সুখবর আছে, আবার অনেক দিন ধরে পড়ে আছে, সেগুলোও আছে। তো মানে আশার আলো, একেবারে সব কিছু বন্ধ করে মন টন খারাপ করার কিছু নাই। যার যতটুকু করার, এখন নাকি হইতেছে না ইত্যাদি ইত্যাদি, আপনার প্রথমে যেগুলা করার সেটা আপনি করেন, আপনার কন্ট্রোলে যেটা আছে সেটা আপনি করেন, তারপরে দেখা যায়। যেমন এই যে পজ নিয়ে যে কথাটা, আপনার যদি কেউ বাইরে থাকে তখন শুধুমাত্র ইমিগ্রেন্ট পিটিশনটা প্রথমে করা যায়, সেম ওইটা হইতেই তো বহু বছর লাগে। আগে ওইটা হোক না, আপনি যদি এখন ফাইলই না করেন ওই চিন্তা করিয়া যে এখানে নাকি সব বন্ধ হয়ে গেছে, কিছু নাই, এবং এই কথাগুলো আমি বলছি এই কারণে, এটা শুধুমাত্র যারা এখানে আছেন তারা কিন্তু জানেন ওনারা যে প্রশ্নটা করবেন, কারণ ওনার মানে শ্বশুর মন খারাপ, মেয়ে বিয়ে দিলাম, কি বাবা তুমি আমার মেয়েকে নিয়ে যেতে পারো না, মসজিদে যাই, ওখানে মানুষের বিভিন্ন কথাবার্তা বলে ইত্যাদি ইত্যাদি, এই ধরনের একটা ব্যাপার। ওই ভদ্রলোক এখানে সমস্যায় আছে, আনতে পারতেছে না। হ্যাঁ, তারা হয়তো বুঝতেছে না, কিন্তু উনি ঠিকই কিন্তু জানে গেল। তো কিন্তু কথা হচ্ছে, আপনি যে ওই যে ইমিগ্রেন্ট পিটিশনটা করা, I-130 ইমিগ্রেন্ট পিটিশন, হ্যাঁ, আপনি যে পিটিশনার হিসাবে এটা করবেন, হ্যাঁ, আপনি এখন ভাই বোনের জন্যই করেন, বাবা মার জন্যই করেন, বাচ্চার জন্য করেন, স্পাউসের জন্য করেন, এটা স্ত্রী পুরুষ যে কোনো হইতে পারে, ওইটা আগে আপনি অ্যাপ্লাই করে দেন। একটা সময় মাত্র 2 পৃষ্ঠা ছিল, এটা এখন আরো 18 পৃষ্ঠা না 14 পৃষ্ঠা সামথিং হোক। কে বলছে দিনের সব কিছুই কঠিন হচ্ছে দিন দিন। এখন হলো অসুবিধাটা কোথায়, আপনি একটু কষ্টটা বেশি করবেন। কি লেখে যাই লেখে উত্তর তো খুব একটা রকেট সায়েন্টিস্ট হতে হয় না, এই জন্য ল ইজ কমন সেন্স। আপনি অ্যাপ্লাই করে ছেড়ে দেন। কীভাবে ছাড়বেন? পুরো একটা সেট কপি রাখবেন, তারপরে সার্টিফাইড মেলেও না, একটা ফেডেক্স করে পাঠাবেন, যতভাবে পারা যায়। তারপরে অনলাইনের ব্যবস্থা, যে কোনোভাবে যাতে প্রমাণ থাকে। আপনার যেটা করে সেটা আপনি করে দেন। ওইটা হয়ে আসলে তারপরে হচ্ছে এটা ন্যাশনাল ভিসা সেন্টারে যাবে, সেইখানে আরও বহুদিন, তারপরে ডকুমেন্টারি কোয়ালিফাইড হবে, তারপরে প্রশ্ন হচ্ছে এই পজ থাকবে কি থাকবে না, উঠে যাবে কি উঠে যাবে না, এই জাতীয়। ফলে এদিক থেকে রেডি করে তারপরে যে সেকেন্ড স্টেপ ন্যাশনাল ভিসা সেন্টার, এই পর্যন্ত যেহেতু কোনো সমস্যা হচ্ছে না, এই কাজগুলো করে ফেলেন, ওই পজ অতদিনে শেষ হয়ে যাবে। না, পজ সেক্ষেত্রেও একটা কথা আছে, আপনি যেটা আবেদন করতে বলছেন তারা তো আবেদন করবেই, মনে করুন যে করবেই, সেটা তো বাধা নেই, এই কার্যক্রম চলমান, যে কোনো মানে আবেদন করা বা এই করা। শুধুমাত্র আমরা যতটুকু জানি এবং আপনিও সেটা জানেন যে এমবেসিগুলো ইন্টারভিউ পর্যন্তও নিচ্ছে, শুধুমাত্র ভিসাটা দিচ্ছে না, ওইটাকে পজ করে রাখা হয়েছে। সব ক্যাটাগরি, একদম A4 ক্যাটাগরি পর্যন্ত, ভাই বোনের ক্যাটাগরি পর্যন্ত ইন্টারভিউ হচ্ছে, এবং আমার কাছেও আছে সেই ধরনের একটা প্রশ্ন আছে, সেটা আপনাকে করবো। সুতরাং যেটা আপনি বললেন এটা তো একদম সত্য কথা, যে এইটা নিয়ে ভয় পাওয়ার আসলে কিছু নেই। যার যা কাজ যার হাতে আছে সেগুলো সম্পন্ন করাটাই বুদ্ধিমানের কাজ। আপনি এটা বললেন, জি, কিন্তু অ্যাকচুয়ালি করছেন। 5 বছর চলে গেছেন সিটিজেন হওয়ার, কিছু করেছেন? গ্রিন কার্ড হয়েছে, তারপরে যে বাচ্চার জন্য অ্যাপ্লাই করবে, যারা ছোট বাচ্চা আছে, অ্যাকচুয়ালি করেছে? আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখি, করে নাই। মানে ডিলে ট্রাম্প আসলো, আরে বাবা আপনি আগে অ্যাপ্লাইটা করেন না, আগামীকালের মধ্যে করেন, ওটার খবর নেই। আচ্ছা,
গেল। তো ফলে আমি জেনে শুনেই বলছি, হয়তো একজন মাত্র করে নাই, আর বাকি 9 জন করছে 10 জনের মধ্যে, ফাইন, আমার দরকার ওই একজনকে, একটা লোকও যেন বাদ না থাকে, যার করার সামর্থ্য আছে কালকের মধ্যে করবে, কালকে মানে শনিবার না, মানে সোমবারে করবে, এটা নিয়ে আশা করি সেই করবেন না। হ্যাঁ, মানে আমি জাস্ট বলতে চাচ্ছি শনি রবিবার রেডি করেন, সোমবারের মধ্যে ফাইল করে দেবেন। আর এখন তো অনলাইনে করা যায়, যে কোনো সময় করা যায়। আচ্ছা, তো এখন আপনি কিন্তু একটা কথা তুলেছেন, ওই জিনিসটার সম্পর্কে আমাকে বলতে দেন। শুধু এটা এই পজের কারণে হয় নাই, এই যে ভিসা হচ্ছে না, এই যে দেশে বসে আছে, এর মধ্যে কিন্তু বহু মানুষের সমস্ত প্রোগ্রাম বাদ দিয়ে বসে আছে যে আমেরিকা আসবে। তাদের অনেক প্রোগ্রাম সব কিছু, মানে তারা এখনই রেডি যে চলে আসবে, কবে আসবে, এনি টাইম আসবে, এনি টাইম চলে আসবে। এর মধ্যে একটা বড় গ্রুপ হচ্ছে তারা এইজ আউট হয়ে গেছে। আচ্ছা, যারা না হওয়ার তারা তো আসবে, টুডে টুমোরো আসবে, কিন্তু একই ফ্যামিলির 3-4 বাচ্চা আছে, একটা বাচ্চা রয়ে গেল। শুধু মেয়ে না, একটা ছেলেও যদি থাকে, এই যে এইজ আউট হয়ে গেল, তার বয়স আর কত? তাকে কই রেখে আসে, সে কই থাকবে, কার কাছে থাকবে, কি করবে না করবে, মানে এই যে একটা ব্যাপার, এইভাবে করে এই যে সেপারেশনটা হচ্ছে, এটার জন্য অনেক সমস্যা হয়ে যাচ্ছে। এটাও কিন্তু এরা করতে পারতো, এটা কিন্তু ট্রাম্প সাহেব করে নাই। আমি বলতে চাচ্ছি এইটার সাথে কে এখানে পাওয়ারে আছে সেটার ব্যাপার না। তো এই যে এই ব্যাপারটা এখন সুপ্রিম কোর্ট থেকে পর্যন্ত না হয়ে গেছে, এগুলো লসুট করা হয়। এই যে আপনি একটু আগেও তো বলতেছিলেন যে এই যে এরকম আরো আছে। তো এই যে করা হচ্ছে, এখন সুপ্রিম কোর্ট পর্যন্ত রাজি হয়নি, অথচ ওই একটা বিরাট গ্রুপ, তাদেরকে যদি অরিজিনাল প্রায়োরিটি ডেটটা দেওয়া হয়, তাহলে তারা চলে আসতে পারে। ফ্যামিলি ইউনিটি যে ব্যাপারটা, এই যে রিউনিয়নটা, এটা খুব দরকার, এই জিনিসটা হচ্ছে না। তো ওই যে প্রভাবের কথাটা বললেন, এটা একটা ভয়ঙ্কর সমস্যা। এইটার জন্য আইনি পদক্ষেপ তো আছে, এবং যেটা বললাম, ইমিগ্রেশনে অ্যাটর্নি জেনারেলকে প্রভূত ক্ষমতা দেওয়া হয়েছে। সুতরাং এখানে এইগুলা করে পার পাবে না। শেষ কথা, যেটা করা যেতে পারে, অ্যাওয়ারনেস ব্যাপারটা, আমাদের যেমন বাঙালিদের মধ্যে, যেমন কানাডাতে সেদিক যেমন সেন্ট্রাল পার্লামেন্টে একজন বাঙালি গেছেন, এইখানে ওইরকম ভাবে তেমন একটা মানে নাই, কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের লোকাল লেভেলে, স্টেট লেভেলে অনেকে কিন্তু রিপ্রেজেন্টেটিভ আছে। তাদের মানে মেইন যে পার্লামেন্টে, কংগ্রেসে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, ওখানে ভোটাধিকার নাই, ভালো কথা, কিন্তু তাদেরকে আবার যাদের ভোটাধিকার আছে তারা কাউন্ট করে। আমরা যদি বিভিন্নভাবে, যেমন এই যে TVN 24, এগুলা কিন্তু এক একটা প্রতিষ্ঠান, এবং প্রতিষ্ঠান বলতে আমি বলতেছি শুধু অর্গানাইজেশন না, ইট হ্যাজ ট্রান্সফর্ম ইটসেলফ টু বি অ্যান ইনস্টিটিউশন। এই রকমের মানে তারা তাদের জাস্ট, এটা তো একটা আছে, জাস্ট একটা অর্গানাইজেশন, জাস্ট একটা অফিস, একটা জিনিস বিক্রি করলো, একটা জিনিস টাকা ইনকাম করলো, বাসায় গেলো, খাওয়া দাওয়া করলো, গেল। কিন্তু এটার ওই জিনিসটা ছাপিয়ে TVN 24 হ্যাজ বিকাম অ্যান ইনস্টিটিউশন, মিনিং এটার একটা আলাদা রোল আছে সমাজের প্রতি। এই যে ব্যাপারটা, তারা যদি এরকম একটা উদ্যোগ নেয়, যে সমস্ত এই যে লোকাল যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদের মাধ্যমে, তারপরে বিভিন্ন সংগঠন আছে, তারা যে এরকমের বিভিন্ন সংগঠনে যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে দিয়ে, হ্যাঁ, যদি ওইভাবে লবিং করা না যায়, তাহলে এই জিনিসটা জানা হবে না। তারা ওই রকমভাবে বিভিন্ন রিসার্চ ডাটা দিয়ে যদি এইভাবে করে দেখানো যায়, এবং এটা যদি শক্তিশালীভাবে আমরা নামতে পারি, তাহলে যদি কিছু হয়, বিকজ তারা ইভেন এই জিনিসটা খেয়ালও করছে না, হয়তো খেয়ালও করছে না, এবং এইটার যে ইকোনমিক বেনিফিট বা কি প্রোজ এন্ড কনস আছে, এগুলো নিয়ে ওনারা যদি একটু কাজ করে, তাইলে ক্ষতি হবে না, ভালো হবে। তো এক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটি আমি করতে চাই, যেহেতু প্রেসিডেন্ট তার এই নির্বাহী ক্ষমতা বলে এই আদেশটি দিয়েছেন, তা আসলে কি মানে এই নির্বাহী আদেশের কি আসলে ভিত্তি আছে কি? কারণ এখানে তো সংবিধান আছে, তারপরে আমাদের কংগ্রেস আছে, প্রেসিডেন্ট কতটা ক্ষমতা রাখেন এভাবে, এই যে অনেকগুলো 75টা দেশের উপরে যে ভিসা স্থগিত একসাথে দিয়েছেন, এটা করার ক্ষেত্রে তার এই ভিত্তিটা কোথায়? তারা করতে পারে। ওই যে আমি প্রথমেই বলে নিলাম, ইমিগ্রেশনের ব্যাপারে অ্যাটর্নি জেনারেল, প্রেসিডেন্ট তো আর তার মাধ্যমে করে না, যেমন DHS, জাস্টিস ডিপার্টমেন্ট, এগুলো এরা মিলে করে, এর মধ্যে MOU, দুটা ডিপার্টমেন্টের মানে এইসব ব্যাপারে একসাথে কাজ করে। তারা ইচ্ছা করলে পারে। সেই জন্য হ্যাঁ,
একটা ডিউ প্রসেস রাইটসের আন্ডারে আপনার হয়তো ডিসি কোর্টে উইন করলো, তারপরে আপনার এটা আপিল হলো, সেখানে স্টে অর্ডার হলো, এরকম ঘটনা গত আমলের এরকম কিছু এই যে স্টে অর্ডার করে রাখছে ওই গত আমলেই করা হয়েছে, গভর্নমেন্টই আপিল করে গত আমলে এরকম করে রাখছে। তার আগেও এরকম হয়েছে, সুপ্রিম কোর্টে যখন হলো অ্যাটর্নি জেনারেল এক কলমের কোচায় ওই গ্রুপটাকে এরকম করে দিতে পারতো, ওরা তো এরকম করেনি। তো এই যে ব্যাপারটা এই যে করে নাই যে, হ্যাঁ, এই জিনিসটা যদি না করে এক্সিকিউটিভ লেভেলে, তাইলে ওরা ওই এমন কিছু তাদের করার থাকে না, যে বিচার বিভাগের যে তেমন কিছু করার থাকে না। আচ্ছা, তার মানে এটা করতে পারে, তারা পারে। হ্যাঁ, এটা পারে মানে সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী তারা করতে পারে। কিন্তু এই যে পারে বুঝলাম, সেটা একটা নির্বাহী আদেশের কার্যকাল কতদিন পর্যন্ত থাকবে? এটা ওরা কিন্তু বন্ধ কথাটা বলতেছে না, পজ করে রেখেছে, Pause করে এই কারণে এটা বছরের পর বছর চলতে পারে। হ্যাঁ, বছর পর বছর। এর থেকে আরো ভয়ঙ্কর একটা জিনিস, আমেরিকা ধরেন এটা একটা বেনিফিট দিবে, ভালো কথা, কিন্তু এর চেয়ে আরো বড় কথা হচ্ছে যে হোল ওয়ার্ল্ডে যেগুলা মানে এস্টাবলিশড মানে পলিসি, যেমন আপনার কেউ যদি অন্য কানে নির্যাতিত হয়, হ্যাঁ, তারা যদি বর্ডারে আসে, তাদেরকে ইভেন বর্ডারে ঢুকতে দিচ্ছে না, এইটা কোথাও নাই, এটা আইনে, আমেরিকার আইনেও নাই। কারণ এই যে এই জিনিসগুলো করতেছে, এগুলোর সাথে যদি ওটা সাংঘর্ষিক হয়, তাইলে আপনি এটা পারেন না। মানে এটা হচ্ছে বেসিক জিনিস, এগুলো হচ্ছে বেসিক হিউম্যান রাইটসের ব্যাপার। হ্যাঁ, আপনি তো এইগুলোই মানে আপনার দিচ্ছেন না, আর সেখানে তো এটা হচ্ছে এটা একটা স্পেশাল বেনিফিট, এটা যে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অনেক ধন্যবাদ, আপনি সুন্দরভাবে বলেছেন। তো আমরা একটু দর্শকদের ফোনটা নিয়ে নেই, তারপর আবার আলোচনায় আসবো। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, দর্শক কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন, আমরা অপেক্ষা করছি। জি, আপনি আপনার টেলিভিশনটি যদি চালু থাকে সেটি বন্ধ করুন, সাউন্ডটা বন্ধ করুন, সাউন্ডটা কমিয়ে দিন। দর্শক কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয়। জি জি, মীর মিজানুর রহমান সাহেবকে বলছি। জি, ওনার অনুষ্ঠান আমি প্রায় দেখি, যেহেতু উনি একদম যা সঠিক তাই বলে, জি 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 এদিক ওদিক কিছু বলে না। জি জি, এই জন্য ওনাকে অশেষ ধন্যবাদ। আমার প্রশ্ন হলো, এই 221 জি এই অ্যাক্টের মানেটা আমি জানতে চাচ্ছি। 221 জি, ইয়া 221 জি অ্যাক্ট কিসের ক্ষেত্রে? কারণ অনেক 221 জি তো অনেক, হ্যাঁ, ইমিগ্রেশন ইন্টারভিউতে ওটা আচ্ছা এই জিনিসটা জানতে চাচ্ছি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি মীর মিজান। হ্যাঁ, না, আমি জাস্ট বিকজ অফ এই টার্মটা দিয়ে আমি এভাবে উত্তর দিতে চাচ্ছি না। হ্যাঁ। আমি প্রথম কথা হচ্ছে, আমি এই অপারগতার জন্য আমি ক্ষমা চাচ্ছি, যে এটার সাথে সারাউন্ডিং ব্যাপার না করে যদি আমি একটা হাইপোথেটিক্যাল উত্তর দিই, হ্যাঁ, ব্যাপারটা আমার জন্য ঠিক হবে না। আপনি বোধহয় গতকালকে একই প্রশ্ন করেছিলেন, কিন্তু আপনি বিস্তারিত ব্যাখ্যা করেন না। ব্যাখ্যা না করলে, কারণ এই 221 জি অনেক ক্ষেত্রেই আছে, অনেকগুলোতেই আছে, এখন কোনটির ক্ষেত্রে সেটি তো আমাদের জানা নেই। যদি আপনি সেটা ব্যাখ্যা করেন, আবার ফোন করুন, নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর আমরা দেবো। একটু ব্যাখ্যা করে বলতে হবে, মানে আপনার ফ্যাক্টসটা দেন, হ্যাঁ, তাহলে আমাদের মানে আমি ফাইন্ডিংসটা দিতে সুবিধা হবে। আমি এমন কোনো উত্তর দিতে চাই না যেটার জন্য আপনার ক্ষতি হয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, টিভিএন 24 এর পলিসিও আমি শিওর এই ধরনের সেটাই। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফারজানা বলছি, জি নিউ ইয়র্ক থেকে। জি, আমার আম্মু আমার ভাইকে অ্যাপ্লাই করছিল 2017 আপনার আগস্টের 15 তারিখে। জি আমার ভাইয়া আনম্যারিড। জি, তো এখন আমি দেখলাম ভিসা বলে দিলে ওরা ভিসা আগাইছে অনেক, এখন নাকি চলতেছে জি, ডিসেম্বর, এখন চলতেছে জানুয়ারি 18। এটা বলতেছে যে ফাইনালি রেসপন্স ভিসা অ্যাপ্লিকেশন, আর যেটা দেখাচ্ছে ফাইনাল রেসপন্স ডেট সেটা হলো 22 মে 2017। জি, তো এখন এইটা আমি জানতে চাচ্ছি আমার ভাইয়ের কতদিনের মধ্যে কাগজপত্র ফেলতে পারি।
তো আপনার যে ভাইয়ের বয়স কত আছে এখন? এখন তো বয়স বেশি, কিন্তু ওইটা 21 এর বেশি ছিল আমার ভাই যখন, আমার আম্মু যখন অ্যাপ্লাই করছে। আচ্ছা, আমি একটু কথা বলতে পারি? যখন আপনার আম্মু অ্যাপ্লাই করলেন, আপনার আম্মুর ইমিগ্রেশন স্ট্যাটাসটা কি ছিল বা এখন কি আছে? গ্রিন কার্ডই আছে, এখনো সিটিজেন হয় নাই। F2B। আচ্ছা, গেল। তো ফলে উনি হ্যাঁ, F2B ক্যাটাগরি। হ্যাঁ, F2B আপনি ক্যাটাগরি। কাইন্ডলি ওই যেটা বললেন আপনি দেখেছেন visabulletin.gov, এখানে গিয়ে আপনি দেখবেন। তো এর মধ্যে ওনার পিটিশনটা কি অ্যাপ্রুভড হয়ে আছে? হ্যাঁ, অ্যাপ্রুভ হয়ে গেছে 2022 এ না 2021 এ। হলেও হ্যাঁ, ওখানে একটা প্রায়োরিটি ডেট আছে একদম উপরের দিকে, বাইরের দিকে সেকেন্ড লাইনে, হ্যাঁ, সেকেন্ড ঘরটার মধ্যে প্রায়োরিটি ডেট অ্যাপ্রুভাল লেটারে ওখানে একটা থাকে। বা ওটা যদি না থাকে, আপনার ওই কি জানি বলে যেই ডেটে অ্যাপ্লাই করছিলাম, হ্যাঁ, পিটিশনটা ফাইল করেছিলেন, রিসিভ ডেট অ্যাবাউট ওই টাইমটা। তো ওই ডেটের পরের ডেটগুলো যদি এখন কারেন্ট থাকে, তাইলে এখন উনি একটু খোঁজ খবর করা উচিত। মানে ন্যাশনাল ভিসা সেন্টার থেকে এখন ওনার সাথে যোগাযোগ করার কথা। ওটা কি করেছে? না, এটা হচ্ছে যে উনি যেটা বললেন আগস্টের 15 তারিখে, অর্থাৎ 2017 আগস্টের 15 তারিখ। আর এখন রিসিভ করেছে, কিন্তু এখন চলছে 18 চলছে, 1 জানুয়ারি 18, মানে আপনার চলছে ডেট, ফাইলিং ডেটটা। আর ফাইনাল অ্যাকশন কিন্তু চলতেছে 22 মে 17। 22 মে 2017। হ্যাঁ, মোট কথা হচ্ছে ন্যাশনাল ভিসা সেন্টার থেকে কি কোনো চিঠিপত্র এসছে? না, এখনো আমি চিঠি পাই নাই। আমি দেখলাম আপডেটটা নতুন দেখছি, এর জন্য আমি ফোন দিলাম। হ্যাঁ, তো এখানে কি বললো, যেই ডেটে অ্যাপ্লাইটা করছে তার পরের ডেট এখন অলরেডি হয়ে গেছে। অলরেডি চলছে, চলতেছে, এখন অলরেডি অনেক আগাই গেছে, 18 জানুয়ারি চলে আসছে। ঠিক আছে, আপনি কাইন্ডলি আপনার আম্মুকে বলেন ওই যেখানে আপনি দেখেছেন ওইখানে চিঠি লেখার বা ইমেল করার বা ফোন করার ব্যবস্থা আছে। ওই জায়গাটাতে এই ধরনের ইনফরমেশনগুলো আছে। এসে এবং ওরা মোটামুটি অনেক মানে অনেক সময় পর্যন্ত খোলা থাকে। আপনারা ওখানে ফোন করেন, ইমেল করেন, চিঠি লেখেন, বিভিন্ন ভাবে। ন্যাশনাল ভিসা সেন্টার, N like Nancy, V as in Victor, C as in like a cat। তো এই জায়গায়, হ্যাঁ, ন্যাশনাল ভিসা সেন্টারে আপনারা অ্যাপ্লাই মানে জানান যে ওই চিঠিগুলোর কপি দিবেন যে এটা এখন কারেন্ট হয়ে যাওয়ার কথা, এখনো হচ্ছে না, ফলে আমাদেরকে, এবং দেখবেন যে আপনাদের অ্যাড্রেসটা কারেন্ট আছে কিনা। তো ওই জিনিসটা জানান, দেখবেন যে ওটাতে কাজ হয়, এগুলোতে কাজ হয়। এবং এটা যদি বেশি দিন আপনারা অপেক্ষা করেন, হয়তো কোনো চিঠি আসছিল আপনারা মিস করেছেন, ওটা যদি 1 বছর এরকমের মানে ইনঅ্যাকশন থাকেন, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা একদম নষ্ট হয়ে যাবে। তখন আবার নতুন করে। আচ্ছা স্যার, আমি এক জায়গায় চেক করছি যে ওরা কোনো কাগজ চাই কিনা, ভিসা ফিসা চাই কিনা, ওরা ওখানে কিছুই লেখে না। আপনারা ওখানে লেখেন, আপনাদের কারেন্ট অ্যাড্রেস দিয়ে ওখানে লেখেন, ফোন করেন বা ইমেল করেন, হ্যাঁ, কিছু না কিছু একটা হবে। যেহেতু হয়ে গেছে, হ্যাঁ, ফলে আপনারা বসে থাকেন না, আপনারা ওইখানে যোগাযোগ করেন। অনেক ধন্যবাদ ফারজানা আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, রানা ভাই, আসসালাম। মিজান ভাই, আসসালাম। জি, আসসালাম। আমার এক ছোট ভাই, তার বউ সিটিজেন, তার বউ ইন্টারভিউ গেছে আমরা 2 তারিখে এই মাসের এপ্রিলের। জি। বাট এপ্রিলে সবকিছু হওয়ার পরে তার কাছে একটা কাগজ দেওয়া দিছে যে জয়েন্ট স্পন্সর দিছে, তার ওখানে লেখা আছে লোন, একটা আছে সিটি মার্কেট, আর একটা লেখা স্পন্সর, জয়েন্ট স্পন্সর। 3টে কোড দিয়ে একটা কাগজ হাতে দিয়ে দিছে। পরে ভিসা পাস উড্র হইলে আবার ডাকবে, আবার এই কাগজের মধ্যে লোনটা কিসের, যে জয়েন্ট স্পন্সর করছে লোনটা কিসের এটা জানার জন্য 3টে বারকোড দিয়ে দিছে। এটা কারণটা কি? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মোট কথা হচ্ছে যে ওনার যেই পাবলিক চার্জ ইস্যুতে এই ব্যাকগ্রাউন্ডে ওনাকে একটা মানে ডিনাই করে নাই হয়তো, হ্যাঁ, এটাকে আরও মানে এটার উপরে ডকুমেন্টেশন দেওয়ার একটা সুযোগ দেওয়া হয়েছে।
এই যদি হয়, তো ফলে এইটা আমি জানি না 2 তারিখ বললো, হ্যাঁ এপ্রিলে 2 তারিখ, আজকে হচ্ছে 17 তারিখ। আমি খুশি হলাম না যে আজকে আপনি এই প্রশ্নটা করেন। 3 তারিখের মধ্যে এটার উত্তর পাওয়ার কথা। আপনি যেখানেই যান, যারাই এটা কাজটা করেছে তাদের কাছে যান, কোনো মানে অন্য মানুষের কাছে যান, চিঠিটা নিয়ে যান। এই যে আপনি বললেন, আপনার প্রথম কথা ভাবা উচিত যে হয়তো আমি এটা বুঝি না, আপনি হয়তো সায়েন্টিস্ট, ডাজন্ট ম্যাটার, কিন্তু এই যে চিঠিটা আসলো এটা নিয়ে আপনি কারোর সাথে বসেন, চিঠিটা দেখান। আপনি এটা নিয়ে 2 তারিখ থেকে 15 দিন ধরে বসে আছেন কেন? এর মধ্যে হয়তো সময়টাও শেষ হয়ে যাচ্ছে। এত বড় একটা সিরিয়াস ব্যাপার, আপনি আজকে এটা বলেন, এটা ঠিক মতো আপনি বলতেও পারতেছেন না। আসলে আপনি কারোর সাথে এই চিঠিটা হাতে করে নিয়ে গল্প করা যাবেন না, করার জন্য কারোর কাছে যাবেন না, চিঠিটা নিয়ে যেতে হবে, বাসায় রেখে আসছি, প্রত্যেকের এই হলো খবর। তো ফলে ওইটা নিয়ে ভালো করে বসেন কারোর সাথে, কালকে মানে যেখানে কালকে খোলা থাকে কালকে যাবেন, না সোমবারে সকাল 9টার সময় গিয়ে হাজির হবেন। খুব সিরিয়াস একটা ব্যাপার, এবং এখানে কাজ করার আছে, কাজ করে এটা জমা দিতে হবে, এবং এটা সাধারণত একটা সময় দেয়, এবং সময়টা খুব বেশি না। একটু একটু সিরিয়াসলি জিনিসটা দেখেন। একটা চিঠি ধরাই দিচ্ছে, হোয়াট ইউ মিন বাই চিঠি ধরাই দিচ্ছে? তো সেক্ষেত্রে আপনার ছোট ভাই সে তো এখানকার সিটিজেন, এবং তিনি যেহেতু আবেদন করেছেন তার স্ত্রীর জন্য, নিশ্চয়ই এখানে কোনো অ্যাটর্নির মাধ্যমেই করেছেন, তো সেটি নিয়ে আপনার সেই অ্যাটর্নির সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করুন, যে বিষয়টা হচ্ছে এটাই আপনার জন্য মঙ্গলজনক হবে, তাই তো? যেহেতু আপনি অলরেডি শুনছেন, কারণ আমার এগুলো কিন্তু পোষায় না। আপনি 2 তারিখের চিঠি আজকে কথা বলতেছেন এটা নিয়ে। যাই হোক, তো আপনি সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। সুতরাং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অর্থাৎ কালকে যদি খোলা থাকে কালকেই আপনার ভাইকে বলুন যে অ্যাটর্নির মাধ্যমে আবেদন করেছেন। অ্যাটর্নি মানে কি? যারাই প্রিপেয়ার বা যারাই প্রিপেয়ার করেছে, মানুষ আছে, অনেকেই আছে, বা যারা বহু মানুষে করতেছে, যারাই করছে তাদের সাথে বসেন। হ্যাঁ, অথবা যদি নিজে নিজেও করে থাকেন তাহলে সেক্ষেত্রেও একজন অ্যাটর্নির কাছে সরাসরি চিঠিটা নিয়ে যান, এটাই আপনার জন্য উত্তম হবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম রশিদ আহমেদ, আমি বাফেলো থেকে কল করছি। আমার কোশ্চেনটা হচ্ছে F4 ক্যাটাগরির। আমি আমার বড় ভাইয়ের জন্য অ্যাপ্লাই করি 2008 এর মে মাসে। জি। এখন তার কেসটা ডিকিউতে ফেব্রুয়ারি 6 2006 এর ডিকিউতে আছে। তো এই মুহূর্তে তারা আমাকে একটা ইমেল করে 60 ডেজ এর যে প্রায়র ওয়েটিং লিস্টটা। এই মুহূর্তে কি আমার তরফ থেকে অথবা আমার ভাইয়ের তরফ থেকে বাংলাদেশে কোনো কিছু করার পরিকল্পনা থাকতে পারে কিনা, অথবা আমাদেরকে কোনো কিছুর জন্য প্রিপারেশন নিতে হবে কিনা, যদি একটু ডিটেইলস বলেন ভালো হয়। ডিকিউটা কবে হয়েছে বললেন? 2026 এর ফেব্রুয়ারি 6। আচ্ছা, ফেব্রুয়ারি 6 এ হয়েছে। আপনি যদি প্রথম থেকে অনুষ্ঠানটা দেখেন, প্রথমে আমার শুভেচ্ছা নেন, প্রথম থেকে অনুষ্ঠানটা দেখেন, দেখবেন যে এই ব্যাপারেই আমরা মেইনলি কথা বলছি, যে যতই এখানে ডিকিউ হয়ে থাকুক, ইভেন ইন্টারভিউ হয়ে যাক, তারপরেও তারা ওই কাজগুলা পজ দিয়ে রেখেছে, হোল্ড করে রেখেছে, ভিসা ইস্যু হচ্ছে না, এই জাতীয় একটা ব্যাপার। তো কিন্তু ওই যে ভাই, তার যদি ওনার যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে যারা এইজ আউট হয়ে যাচ্ছে, কোনো স্পেশাল সিচুয়েশন থাকে, আপনি ইমেলের ওই যে ইমেল থেকে ইমেল করেছে বা যেখানেই করার, আপনি তাদেরকে জানাতে পারেন। যদি এক্সট্রাঅর্ডিনারি কোনো সিচুয়েশন থাকে, এক্সেপশনাল সার্কামস্টেন্সেস থাকে, তারা হয়তো ব্যাপারটা অন্যভাবে দেখতে পারে। এখানে তথ্যটাই বড় কথা। ওই উকিলে লিখলো না নন উকিলে লিখলো সেটা কথা না, তথ্যটা কি। মানে অসুস্থতার কথা লাগলে যাতে ডাক্তারের কোনো কাগজপত্র থাকে, হ্যাঁ, মানে যদি কেউ এইজ আউট হয়ে যেতে নেয় তার জন্য বার্থ সার্টিফিকেটটা থাকে, আমি তো সবই দিছি, এই জাতীয় কোনো কথাবার্তা নাই, আবার দিবেন। দিয়ে আপনারা লেখেন, হ্যাঁ, তাইলে হয়তো একটা এক্সেপশনাল সার্কামস্টেন্সেস থাকলে কিছু একটা হতেও পারে হয়তো। ফলে এরকম যদি থাকে, হ্যাঁ, এবং এই সাথে করে যদি দেখা যায় যে নতুন কোনো এর মধ্যে ট্যাক্স ফাইলিংয়ের কাগজপত্র আছে, হ্যাঁ, যেটাতে ভালো হতে পারে, যে আরও বেটার অবস্থা আছে। কারণ এখানে যে জিনিসটা হচ্ছে যে পিটিশনারের যে স্পন্সরশিপটা দেন, ওইটা খুব ইম্পর্টেন্স দিয়ে দেখা হচ্ছে, এবং এই যে জয়েন্ট স্পন্সর তারা লাইক করে না, এবং এই কারণেই মেইন। আচ্ছা, এটা না হয় ওনার প্রশ্ন পরে পড়া যাবে। মোট কথা হচ্ছে যত ধরনের আপনি ইউ আর নেভার ডান, ইউ ক্যান অলওয়েজ মেক থিংস বেটার, ওইগুলা করেন।
তারপরে যখন ডাকার ওরা যখন চিন্তা করে দেখবে তখন ডাকবে। আর না, আর এটা তো কেবল ফেব্রুয়ারিতে মানে 2 মাস আগে ডিকিউ হয়েছে 26-এ, সেটা একটু সময় লাগবে, তো এখন ইন্টারভিউর জন্য অপেক্ষা করা, মানে সেটি হচ্ছে স্লট খালি হলে হয়তো তখন ডাকবে। সুতরাং আপনাকে একটু অপেক্ষা করতেই হবে। আর যেটা বলা হলো যে যদি কোনো কাগজপত্র আবার চেয়ে বসে সেগুলো দেবেন। একটি প্রশ্ন নিয়ে আবার একটু টেলিফোনে যাব, সেটি হচ্ছে যে আমার হাতে একটি প্রশ্ন পাঠিয়েছেন একজন। প্রশ্নটি নিয়ে এর আগেও একটু কথা বলেছি, কিন্তু আজকে আপনার কাছে একটু মতামত নিতে চাই। তিনি বলছেন যে তিনি F4 ক্যাটাগরির অ্যাপ্লিক্যান্ট, মানে তার ভাই তার জন্য আবেদন করে, বোন তার জন্য আবেদন করেছেন, তার ডিকিউ হয়েছে 7ই নভেম্বর 2021। তিনি যখন ডিকিউ হয়ে যায় বা যখন আবেদন করেছিলেন তখন তিনি বিবাহিত ছিলেন, তার ওয়াইফ ছিলেন, কিন্তু সেই ওয়াইফের সাথে 2023 সালে ডিভোর্স হয়ে যায়। আবার 2023 সালেই তিনি আবার বিয়েও করেন। এখন তার ইন্টারভিউ ডেট এসে গেছে 17ই মে, অর্থাৎ সামনের মাসের এই 2026 তারিখে। কিন্তু ইতোমধ্যে তার যে ডিভোর্স হয়েছে এবং যে নতুন বিয়ে করেছে সেটা সম্পর্কে অবহিত করা নেই। কিন্তু এখন তিনি কি পারবেন কি না, এই যে তার যে 17 তারিখে ইন্টারভিউ হবে, নতুন বউ যে আবার তাকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা, থাকলে কিভাবে? ওই আগের যে ডিভোর্স পেপারটা ওটা তো সাবমিট করতে হবে, নতুন বিয়ের কাগজপত্র দিতে হবে। কোথায় সাবমিট করবে? ওই যেখানে লাস্ট আছে, মানে এমবাসিতে, ঢাকা এমবাসিতে। আচ্ছা, করে কি করতে হবে? ওইখানে তখন ইন্টারভিউতে ওনাকেও ইনক্লুড করা হবে। মানে এখনই করে দেবে তারা, যাতে 17 তারিখের মধ্যেই আবার চিঠি দেয়। মা এই ওয়াইফকে তো সরাসরি নিয়ে যেতে পারবে না যদি তারা না কথা হচ্ছে ওনাকে অ্যাভেলেবল রাখতে হবে। হ্যাঁ, মানে ওনার যে সিচুয়েশনটা, যেই ডিভোর্স হয়ে গেছে প্লাস আবার বিয়ে করেছেন, হ্যাঁ, মানে নতুন যিনি মানে স্পাউস হয়েছেন উনি স্টিল এলিজিবল এই সময় ইন্টারভিউ। তো সেক্ষেত্রে কি DS 260 ফর্মটা তাকে পূরণ করতে হবে, বা এক্ষেত্রে তার পোর্টাল ওপেন করতে হবে? প্রথমে জাস্ট এই ইনফরমেশনটা দেখ, তার পোর্টাল ওপেন করে, হ্যাঁ, মানে ওইখানে যেভাবে করে ওদেরকে জানানো যায় যে এর মধ্যে এই ঘটনা ঘটেছে, হ্যাঁ, তারপরে আপনার কারণ ফাইলটাতে এখন আছে, ইন্টারভিউ যখন ডেকেছে এখন হচ্ছে ইসের মধ্যে আছে, এমবাসিতে, মানে কনসুলেটে আছে, ফলে এইখানে পাঠাতে হবে যে এই যে মানে সংসারটা যে ভেঙে গেল ওটার ইনফরমেশনটা, আবার যে সংসার গড়লো সেই ইনফরমেশনটা। ফলে এখন যিনি আছেন উনি এই বেনিফিশিয়ারি হিসেবে আসতে পারবেন, ওইখানে ওনারা যোগাযোগটা কি ইমেইলের মাধ্যমে করবে? ইমেইলের মাধ্যমে করুক না, প্রথমে শুরু করুক না, মানে ওই ইউএস এমবাসির যে ইমেইল আছে সেই ইমেইল, সেগুলো। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যেটি পাঠিয়েছিলেন আপনার উত্তর সম্পর্কে নিশ্চয়ই আজকে একবারে নিশ্চিত হয়ে গেলেন। বিষয়টা আপনার জন্য খুব একটা কঠিন ব্যাপার নয়, তবে দ্রুতই, অর্থাৎ পারলে আগামীকালই এটি করুন। আপনি আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হয়েছে কামরুল, আমি বাফেলো থেকে বলতেছি। জি, আমার কোয়েশ্চেনটা হলো স্যারের কাছে, আমার ওয়াইফের ইন্টারভিউ মে মাসের 12 তারিখ। জি, ইনি কানাডায় থাকেন, ইনি ট্রাভেল ডকুমেন্ট আছে, বাংলাদেশি কোনো পাসপোর্ট নেই, ডিপোজিট ট্রাভেল ডকুমেন্ট। এখন কি ইনি এটা ভিসা পাইবে না কোনো প্রবলেম হইবে? আপনাকে উনি ট্রাভেল ডকুমেন্ট দিয়ে, কানাডার নিয়মের ব্যাপারে আমি কথা বলতে চাই না, আমি ওখানকার অ্যাটর্নি না। ওটা ওনাকে জানতে হবে যে উনি কানাডার যে রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট দিয়ে অন্যান্য জায়গায় যাওয়া যেতে পারে, কিন্তু যে হোম কান্ট্রি যেটার এগেনস্টে বলে, মানে যেখানে সমস্যার কথা বলে উনি ওটা পেয়েছেন, ওইখানে যেতে পারেন কি না। হ্যাঁ, তো ফলে ওইটা একটা ইস্যু হবে, এই হলো কথা। আর পাসপোর্ট তো লাগবেই, পাসপোর্ট তো লাগবে, কিন্তু বলছে তো পাসপোর্ট নেই বোধহয়, সেটি তো পাসপোর্টে এমবাসিতে গিয়ে করবে। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে ওনার সিচুয়েশনটা, ওইটা রাখবে না এটা রাখবে, এই সিদ্ধান্তটা ওনাদেরকে নিতে হবে আর কি। আমার মনে হয় যে সেক্ষেত্রে ওনারা কানাডার একজন অ্যাটর্নির সঙ্গে আলাপ করতে পারে, আলাপ করাটাই ভালো। আপনার যেহেতু বাফেলোতে বাসা, জাস্ট এপার আর ওপার একটু, যে আপনি ওখানকার একজন ইমিগ্রেশন অ্যাটর্নি যারা আছেন, যারা এটা ভালো বোঝেন, সেখানেও অনেক অ্যাটর্নি আছে যারা দুই জায়গায় লাইসেন্স প্রাপ্ত আছেন। বাফেলো তো শিওর আছে এরকম, অথবা বাফেলোতে যারা আছেন, যারা কানাডার ইমিগ্রেশন নিয়ে কাজ করেন, তাদের সাথে ওটা আলাপ করতে পারেন। অনেক ধন্যবাদ জনাব কামরুল আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম ভুয়ান। জি, সো আমার কোশ্চেন ছিল হচ্ছে আপনার, আমি স্পন্সর করছি আমার ওয়াইফকে
2024 এর ট্যাক্স ফাইল দেয়া, আর ওইটা অ্যাপ্রুভ হয়েছে এন্ড ডিকিউ দিয়ে দিছে, বাট 2025 এ আমি হচ্ছে এখনো ট্যাক্স ফাইল করি না, ওইটা এক্সটেন্ডেড করছি। সো এটার জন্য কি কোনো সমস্যা হবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মিরমিজান। আপনার ইন্টারভিউর আগেই আপনি যদিও এক্সটেনশন করেছেন, এখনই এটা ফাইল করতে পারেন। হ্যাঁ, আপনার যেহেতু এই ধরনের সিচুয়েশন আছে যে লেটেস্ট অ্যাক্সিডেন্টটা, নাইলে ওইটা আবার চেয়ে পাঠিয়ে ওইটার জন্য যেই ওয়েটিং পিরিয়ড থাকবে পরে আবার, তখন আবার ব্যাপারটা দেরি হয়ে যাবে। যত তাড়াতাড়ি পারেন আপনি লেটেস্ট অ্যাক্সিডেন্টটা করে এবং ওইটা ট্রান্সক্রিপ্টটা জমা দিতে হবে। আপনার যে কপিটা ওইটা এনাফ না, আর যদি তা না পারেন অ্যাট দ্য মিনিমাম ওই লোকাল আইআরএস অফিসে গিয়ে ওইখানে স্ট্যাম্প করিয়ে নিয়ে আসবেন যে অ্যাকচুয়ালি এটা ফাইল করা হয়েছে, এবং সেটা যেন ভালো রকমের একটা ইনকাম দেখা যায়। তারপরে আপনার যে আরও যে সমস্ত বিষয় আছে, যে ব্যাংক স্টেটমেন্ট বা এগুলো যেগুলো আছে, মোট কথা হচ্ছে এগুলো নিয়ে আমাকে যদি একটু প্রশ্ন করা ভালো হয়, ওই যে যেই কারণে এই পজগুলো হয়ে আছে, হ্যাঁ, সেটার সাথে এটা রিলেটেড আর কি, যে কি করলে কোনো এক সময় হয়তো এই পজটা উঠে যাওয়ার যে মিনিমাম চান্সটা আছে সেটা কি, সেটা নিয়ে আমি কথা বলতে পারি। অনেক ধন্যবাদ জনাব ভূঁইয়া। আশা করি, তবে আপনার যেহেতু এরকম একটি বিষয় আছে, আপনার জানি না আপনি কি কারণে 2025-এর, এখন তো 2026-এর ট্যাক্স চলতেছে, তো সুতরাং এই বছরটাও করেছেন কি না, যদি না করে থাকেন সবগুলি আপনার করে নেওয়া উচিত, বা এক্সটেনশনও তো টাইম বোধহয় চলে গেছে। তো এটা একজন ভালো মানে আমাদের সিপিএর সঙ্গে, অ্যাকাউন্টেন্ট বা সিপিএ যিনি আছেন, তার সাথে আলাপ করুন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ জনাব ভূঁইয়া। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি বলবো, জি আমি পিকে দেব জামাইকা থেকে বলছি। জি, হ্যাঁ, আমার ওই ছেলে রিজন ও 24-30 মে ওর ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছিল। হ্যাঁ, এটা এখন পর্যন্ত ইয়ে নাই, মানে আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনি কি স্পিকার দিয়ে কথা বলছেন মোবাইলে? আপনি স্পিকারটি বন্ধ করে আবার বলুন প্লিজ। আমি আমার ছেলে তার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিল 24-30 মে। জি, 2024 সালের 30 মে অ্যাপ্লাই করেছিল। জি, তারপরে 25 সালের সেপ্টেম্বরের 16 তারিখে বাংলাদেশের ভিসা সেন্টারে গেছে, কিন্তু এর পরে থেকে আর এখন পর্যন্ত কোনো চিঠি বা কোনো কিছু পাই নাই। আমার কিছু করণীয় আছে কিনা, মানে কি করলে আপনি তাড়াতাড়ি আনতে পারবেন বা কি অবস্থায় আছে এটা জানতে চান, এই তো? আচ্ছা, অনেক ধন্যবাদ অ্যাটর্নি মিরমিজান। ন্যাশনাল ভিসা সেন্টার পর্যন্ত যত কাজ আছে সেগুলো যেন ওনারা শেষ করে ফেলেন। তারপরে যখন এটা ইন্টারভিউর জন্য যাবে, সেই মুহূর্তে সেই অবস্থা থেকে ইন্টারভিউ পর্যন্ত এমন কিছুই করার নাই। বিশেষ করে যেহেতু যে পজের যে ব্যাপারটা হয়েছে, যে কারণে মানে ইভেন ইন্টারভিউ হলো তারপরও ভিসা দিচ্ছেন না, একটা চিঠি দিচ্ছে যে দেওয়া হবে, তারপরে 2 মাস করে করে এরকম একটু পরে দেওয়া হচ্ছে। ফলে মানে ন্যাশনাল ভিসা সেন্টার পর্যন্ত ডিকিউ হওয়া পর্যন্ত আপনাদের যা যা কাজ সেগুলো করে ফেলেন, এবং ওই রেগুলার যদি এর মধ্যে দেরি হয়, আবার আরেকটা ট্যাক্স রিটার্নের সময় আসে, হ্যাঁ, সেই জিনিসটা, এবং পিটিশনারের যে ট্যাক্স রিটার্নগুলো, পিটিশনারের নিজস্ব যেই যোগ্যতা বলে যদি আনতে পারে, কোনো জয়েন্ট স্পন্সর যদি না লাগে, ওটা হলে ভালো হবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালাম। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমি ওই অ্যাসাইলাম সিকার, তো আবার ওই যে ইউএসসিএস অফিসের ইয়েগুলো হয়ে গেছে, তো ওয়ার্ক পারমিট তো ওই একটা কাগজ দেওয়া, সেখানে লেখা আছে 150 দিন পরে করার, এটাও হয়ে গেছে। হ্যাঁ, আর 130 দিনের মধ্যে ওয়ার্ক পারমিট দেওয়ার কথা এই কাগজে লেখা। এই আইনটা কি বর্তমানে বলবৎ আছে নাকি এটা কি চেঞ্জ হয়ে গেছে ওয়ার্ক পারমিট হওয়ার সময়সীমাটা? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মিরমিজান। আপনি যে অ্যাপ্লাই করতে পারবেন না, এখনো আইন কানুন ওরকমই আছে, কথাবার্তা চলতেছে অন্য কিছু হওয়ার, কিন্তু সেটা এরকম হয় না। আপনার যে অ্যাপ্লাই করার সেটা আপনি করে দেন, নাম্বার 1। তারপরে যেই ওই বিষয়গুলো আছে যে কতদিন লাগবে, সেটার
ওপরে যদিও বলে যে এই কয়দিন সময় বা ওই কয়দিন সময়, এমন কোনো কথা নাই, আরও বেশি সময় লাগতে পারে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্যে। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনি একটু বলতে চেয়েছিলেন পজের বিষয়টা নিয়ে, তো যদি 30 সেকেন্ডের মধ্যে একটু শুধু। আমার কথা হচ্ছে মানে অ্যাটলিস্ট যদি কখনো এই পজের ব্যাপারটা উঠানোর ব্যাপার হয়, হয়তো যেমন করে ওই যে 54% যেরকম একটা কথা বললেন, এরকম হয়তো কোনো একটা স্টাডি চলবে এখন যে আগামী 2 বছরে, বা যদি এটা নিয়ে কোনো কনসিডার করেও, যে শুধুমাত্র যাদের একজন পিটিশন মানে যিনি পিটিশনার ওনারই মানে এফিডেভিট অফ সাপোর্টে হয়ে যাচ্ছে, তাহলে ব্যাপারটা সুবিধা হবে। জয়েন্ট স্পন্সরশিপ যাদের আছে তারা যদি একবারেই ফ্যামিলি মেম্বারের মধ্যে না হয়, ভাই বোন বাবা মা এরকম না হয়, তাহলে ওই জিনিসটা তারা পছন্দ করে না। হ্যাঁ, তো যারা ফাইল করবে, যে পিটিশনার, ওনার যদি নিজস্ব ইনকামটা ভালো হয়, উনি যদি একা মানে স্পন্সর করে এফিডেভিট অফ সাপোর্ট I-864 এফিডেভিট অফ সাপোর্ট করে যদি অ্যাপ্লাই করতে পারেন, এইভাবে করে যদি একটা মেজর অংশ হয়, তখন দের ইজ এ চান্স যে এই পজের ব্যাপারটা রিকনসিডার করার একটা ব্যাপার আসতে পারে, কারণ ওই কারণেই এটা মূলত এই অবস্থাটা হয়েছে। অনেক ধন্যবাদ। এনফোর্স করা যাচ্ছে না। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আপনার চমৎকার উপদেশের জন্য, চমৎকার পরামর্শের জন্য। আমরাও সত্যি আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আমরাও ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ভিসা স্থগিতের প্রভাবটা আমাদের পরিবার পরিজন যে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, ভবিষ্যতের স্বপ্ন আমাদের থমকে যাচ্ছে, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। আরও হয়তো অনেক প্রশ্নই করতে পারতাম, কিন্তু আপনাদের যেহেতু অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটাও আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি। সে কারণেই হয়তো আপনাদের এই বিষয় নিয়ে আরও যে প্রশ্নগুলো আমাদের হাতে থাকে সেগুলো করতে পারি না। তারপরও যতটুকু আলোচনা করেছি, নিশ্চয়ই আপনার এই আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই আপনারাও উপকৃত হয়েছেন, ঋদ্ধ হয়েছেন। আশা করি আজকের অনুষ্ঠানে আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।